বাণী এডুকেশন ও বাণী জব কোচিং এর পক্ষ থেকে আমি ভিক্টর আপনাদের সবাইকে স্বাগত জানাই নত্যবিধান সত্যবিধান ক্লাসের পার্ট 2-তে। তো আমরা গত পর্বে দেখেছিলাম নত্যবিধানের নিয়ম সম্পর্কিত কিছু বানান এর নিয়ম, এবং আজকে আমরা দেখব তার পরের অংশটুকু। তো নত্যবিধান এর পার্ট 2-তে আমরা একটু আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এইটা একটা বিষয় আর এইটা একটা বিষয়। মনে রাখবেন, হ এর পেছনে থাকলে দন্তন্য, পেছনে থাকলে দন্তন্য, আর নিচে থাকলে, পেছনে না পাশে থাকলে লেখেন, পাশে থাকলে দন্তন্য আর নিচে থাকলে মূর্ধন্য। প্রায় দেখবেন এই বানানগুলো পরীক্ষায় আসে, এই সম্পর্কিত বানানগুলো দেখবেন প্রায় পরীক্ষায় এসে থাকে। তো আমরা একটু দেখি। তো আমি একটু দেখি অপরাহ্ন বানানটা। আমি যদি এভাবে বানান করি, অপরাহ্ন, এটা সঠিক নাকি অপরাহ্ন এটা সঠিক একটু বুঝতে হবে। তো আমরা স্টেপ 1-এ দেখছিলাম যে রি, র, স এরপরে মূর্ধন্য হয়। এটা হচ্ছে স্টেপ 1-এ দেখেছিলাম। আর স্টেপ 2-তে দেখেছিলাম যে রি, র, স এর ঠিক পরেরটা না হয়ে যদি খানিক দূরে থাকে তাহলে কিভাবে হবে? তাহলে ওই যে ক বর্গ, প বর্গ, আর হচ্ছে স্বরবর্ণ অন্তর্জ হ, আর অন্তস্থ অনস্বর। তো এই বর্ণগুলো পরপর সাজানো থাকলে তারপর একটা মূর্ধন্য হয়, না থাকলে মূর্ধন্য মানে মূর্ধন্য হয়, আর না থাকলে দন্তন্য হয়। এটা আমরা দেখেছিলাম। তো এটা একটু পূর্বে দেখে আসতে হবে, পূর্বে ভিডিওটা দেখে আসলে বোঝা যাবে। তো এখানে দেখি অপরাহ্ন, র আছে, র, স্বরবর্ণের আ আছে, আর এখানে হ আছে, অর্থাৎ পুরো বিষয়টা ম্যাচিং হয়ে গেছে। তাহলে এখানে যেটা হবে, এখানে হবে মূলত মূর্ধন্য। কিন্তু মূর্ধন্য কোথায় থাকে? হয় নিচে থাকে, নিচে থাকলে মূর্ধন্য, পাশে থাকলে দন্তন্য। এখানে দেখা যাচ্ছে পাশে আছে, তাহলে এটা দন্তন্য। এটা কিন্তু মূলত দন্তন্য, কিন্তু হবে তো মূর্ধন্য। নিচে আছে এইটা, তাহলে এটা সঠিক। আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন। এবার দেখেন পূর্বাহ্ন বানানটা একটু দেখি। পূর্বাহ্ন, পূর্বাহ্ন, পূর্বাহ্ন বানানটা কেমন? এরকম নাকি এরকম? একটু দেখতে হবে। তো পূর্বাহ্ন বানানটা আমি প্রথমে দেখব রেফ, এই র রয়েছে, অর্থাৎ এখানে রটা রেফ আকারে রয়েছে। এরপরে দেখেন ব আছে, তারপরে স্বরবর্ণ আছে, তারপরে হ আছে। তাহলে আমার এখানে রি, র, স এর পরে ওই যে এখানে যে বর্ণগুলো থাকবে, অর্থাৎ এখানে ক বর্গ, ক বর্গ, প বর্গ, স্বরবর্ণ, স্বরবর্ণ, আর হচ্ছে অন্তর্জ, অন্তস্থ, হ, অনুস্বর। এই বর্ণগুলোর পরে আমার অবশ্যই মূর্ধন্য হবে। তাহলে আমি একটু দেখি, এখানে রেফ এই যে র আকারে আছে, এখানে দেখেন ব, এই যে প বর্গের প, ফ, ব, ব আছে, স্বরবর্ণ আছে, আকার, হটা আছে। তাহলে আমার এখানে যেটা হবে, অবশ্যই মূর্ধন্য হবে। তো মূর্ধন্য কোথায় থাকে? মূর্ধন্য নিচে থাকে, তাহলে এটা সঠিক। পাশে এটা দন্তন্য আছে, এটা ভুল। আমি যদি এটা বানান করি, সায়ান্নটা বানান করি একটু, সায়ান্ন, সায়ান্ন বানানটা এরকম নাকি সায়ান্ন বানানটা এরকম? এটা কিন্তু প্রায় পরীক্ষা আসে, খুবই গুরুত্বপূর্ণ, একটু দেখতে হবে। সায়ান্ন, এই সায়ান্ন বানানে কিন্তু আমার রি, র, স কোথাও নাই। সুতরাং আমার এখানে কিন্তু মূর্ধন্যর কোনো অপশনই নাই, কোনো মূর্ধন্যই হবে না। এই বানানটাতে মূর্ধন্য হবে না, কারণ কি? আমার এখানে সেই রি, র, স নাই। তাহলে এখানে হবে দন্তন্য। তো দন্তন্য কোথায় থাকে? দন্তন্য থাকে হচ্ছে মূলত পাশে। তাহলে এখানে আছে পাশে, এটা হবে, এটা ভুল। এখানে মূর্ধন্য রয়েছে, এখানে দন্তন্য রয়েছে, এটা সঠিক। এরকম আরো একটা মূর্ধন্য বানানটা কি দেখি। মূর্ধন্য, মূর্ধন্য বানানটা কি হয়? মূর্ধন্য, মূর্ধন্য বানানটা কেমন হয়? মূর্ধন্য, যাক, মূর্ধন্য বানানটা মধ্যাহ্ন দেখি, মধ্যাহ্ন,
মধ্যাহ্ন বানানটা এরকম নাকি মধ্যাহ্ন বানানটা এরকম। তো একইভাবে বলা যায় এখানে কিন্তু সেই রি র স নাই। তো রি র স না থাকলে আমার কিন্তু মধ্যাহ্নর প্রশ্নই আসে না, অর্থাৎ নত্যবিধানের প্রশ্নই আসে না। তাহলে আমার এটা হবে, এই যে পাশে রয়েছে দন্তন্য, এটা হবে, এটা ভুল। আমি আশা করি এই নিয়মটা আপনারা বুঝতে পারলেন। আমরা পরের নিয়মে চলে যাব। পরের নিয়মটা একটু দেখি। সংযুক্ত ট বর্গে মূর্ধন্য হয়। সংযুক্ত ট বর্গে অলওয়েজ টাইম মূর্ধন্য হয় এবং সেটা নত্য বিধানের নিয়ম অনুযায়ী সাধিত হয়। ব্যাপারটা কেমন? সংযুক্ত ট বর্গটা কি? সংযুক্ত ট বর্গ মানে আগে ট বর্গটা দেখি। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এটাকে বলে ট বর্গ। তো এখানে মূর্ধন্য যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ট, ঠ, ড, এই ট, ঠ, ডর সাথে ন যুক্ত হয়। এখন কোন ন যুক্ত হবে? বলা হচ্ছে সংযুক্ত ট বর্গে, অর্থাৎ এই ট বর্গে সংযুক্ত হলে মূর্ধন্য হয়। তাহলে এটা অবশ্যই মূর্ধন্য। দেখেন আমি এটা বানান লিখি, কণ্ঠ, কণ্ঠ, একটা বানান। আরেকটা লিখলাম কণ্ঠ, কণ্ঠ, এই একটা বানান। তো এই দুইটা বানানে এখানে মাত্রা দেওয়া আছে মানে দন্তন্য রয়েছে, আর এখানে অর্ধমাত্রা রয়েছে মানে এটা মূর্ধন্য রয়েছে। তাহলে আমার সংযুক্ত ট বর্গে কি হয়? মূর্ধন্য হয়। তাহলে এই বানানটা সঠিক, এটা কিন্তু ভুল। এরপর আমি একটু দেখি, ঘন্টা, ঘন্টা, ঘন্টা একটা বানান। আবার এখানে লিখলাম এই আর একটা বানান, ধরেন ঘন্টা, ঘন্টা, সরি, আমার এইখানে মাত্রা থাকবে না। মাত্রা না থাকলে এটা হচ্ছে মূর্ধন্য, যেহেতু ট বর্গে মূর্ধন্য হয়। আমি যদি বলি এখানে ভণ্ড, ভণ্ড বানানটা কেমন? ভণ্ড, এই একটা বানান। আবার দেখেন এই আর একটা বানান। তো এখানে মাত্রা থাকবে না, অর্ধমাত্রা থাকবে, অর্ধমাত্রা থাকবে। এটাই হচ্ছে ভণ্ড বানান। তাহলে এখানে মূর্ধন্য রয়েছে, এই বানানটা সঠিক। এখানে দন্তন্য, এটা সঠিক না। কারণ কি? সংযুক্ত ট বর্গে মূর্ধন্য হয়, আর ট বর্গের ভিতরে ডটা রয়েছে। তো এটা হচ্ছে আরেকটা নিয়ম। আমি নেক্সট আরেকটা নিয়মে যাব, একটু খেয়াল করেন। দেখেন, নত্যবিধানের নিয়ম অনুযায়ী নয় বা বিশেষ নিয়মে সাধিত বা নিপাতনে সিদ্ধ, এরকম কিছু শব্দ রয়েছে। এই শব্দগুলো একটু মনে রাখতে হবে। বিভিন্ন বইয়ে আপনারা পাবেন, যেমন লবণ, লবণ, বাণিজ্য, বাণিজ্য, কল্যাণ, হ্যাঁ, কল্যাণ, কণিকা, কণিকা, গণিত, গণিত, গণনা, লাবণ্য, লাবণ্য, গুণী, চাণক্য, মণিক্য, অনেক 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 রয়েছে। এগুলো যে কোনো বইয়ে আপনারা পাবেন, এগুলো একটু পড়ে নেবেন, ঠিক আছে? এই ব্যাপারগুলো বিশেষ নিয়মে, অর্থাৎ দেখেন এখানে ঋ আসার কোনো কাহিনী নেই, তবুও কিন্তু মূর্ধন্য হচ্ছে। এগুলো হচ্ছে কিন্তু মূলত বিশেষ নিয়মে বা কোনো নিয়মের অধীনে নয়। এগুলো, এই শব্দগুলো মনে রাখবেন। আর একটু দেখেন, আমি যদি বলি এরকম আপন, এই একটা আপন, এই একটা আপন। এবার দেখেন মন, আবার এই একটা মন, এই যে কোণ, আবার এই আর একটা কোণ। তো এখানে দেখেন এই এই আপনে যে দন্তন্য রয়েছে এটা কোনো নিয়মের অধীনে নয়, আর এই আপনে যে মূর্ধন্য রয়েছে এটাও কোনো নিয়মের অধীনে নয়। এই আপন মানে হচ্ছে নিজ, আর এই আপন মানে হচ্ছে দোকান। এই যে মন, এই মন আর এই মন একই, মানে বানান একই, মানে উচ্চারণ একই হলেও শব্দ একই হলেও দুইটা দুই ধরনের। দেখেন, এই মনে দন্তন্য বিশেষ নিয়মে, এই মনের মূর্ধন্য এটাও বিশেষ নিয়মে। এই মন মানে হচ্ছে হৃদয়, আর এই মন মানে হচ্ছে কেজি, ওয়েট 40 কেজি যেটাকে বলে। আর এই কোণ, হুইচ, কোণ সে জন, আর এই কোণ মানে হচ্ছে কোণ, মানে যে ঘরের কোণ বা জ্যামিতিক যে কোণ, এটাকে বলে এটা এটা মূর্ধন্য, ঠিক আছে? এটা বিশেষ নিয়মে সাধিত, যা কোনো নিয়মের অধীনে নয়, ঠিক আছে? এই হচ্ছে মূলত নত্যবিধান। আর আরেকটু বলার রয়েছে, নত্যবিধান প্রযোজ্য হয় হয় না, যেখানে নত্যবিধান প্রযোজ্য হয় না, বিদেশি শব্দের বানানে নত্যবিধান প্রযোজ্য হয় না। যেমন দেখেন কর্নেল,
কর্নেল বানানটা কিন্তু বিদেশি, এখানে রর পরে কিন্তু দন্ত ন হবে, কোনো অবস্থাতে কিন্তু মূর্ধন্য হবে না, ঠিক আছে। যেমন দেখেন আমি যদি সত্যবিধানের ক্ষেত্রেও ঠিক একই, বিদেশি শব্দে সত্যবিধান বা নত্যবিধান কোনোটাই প্রযোজ্য হয় না। তারপর দেখেন সংযুক্ত ত বর্গে সংযুক্ত ত বর্গে অবশ্যই কিন্তু মূর্ধন্য হয় না, দন্তন্য হয়। রবীন্দ্র, যতীন্দ্র, ইন্দ্র সবগুলোই কিন্তু দন্তন্য, কারণ সংযুক্ত ত বর্গ বলতে ত থ দ দ দন্তন্য, অর্থাৎ ত থ দ এর সাথে যদি কোনো ন যুক্ত হয় সেটা অবশ্যই কিন্তু দন্তন্য হবে। ক্রিয়াবাচক শব্দে কখনো মূর্ধন্য হয় না, যেমন করেন, করেনে কিন্তু দন্তন্য হয়। তো এই হচ্ছে মূলত নত্যবিধান এর আলোচ্য বিষয়। এইটুক মনে রাখতে পারলে মোটামুটি অনেক বানান শুদ্ধিকরণ সমস্যার সমাধান হবে, আর নত্যবিধান সম্পর্কেও মানে অনেক না, পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। আমি নেক্সট ক্লাসে সত্যবিধান সম্পর্কে আলোচনা করব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বাণী এডুকেশন ও বাণী জব কোচিংয়ের পক্ষ থেকে আমি ভিক্টর আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।